আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি মূলত একটি শিক্ষামূলক ভিডিও। যদি আপনারা দেখেন নিয়মিত এবং ভালো লাগে, তাহলে এই ধরনের ভিডিও আমি বেশি বেশি করব। রাজনীতির যে বিষয় নিয়ে কথাবার্তা বলি, এগুলো অনুমান নির্ভর এবং এগুলো স্বাভাবিক অনেকটা সাধারণত উত্তেজনা তৈরি করা, উত্তেজনা প্রশমিত করা, বা যে সকল কথাবার্তা বলি, আজ যেটা বলি আগামীকাল সেটা বাস্তবে থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে জ্ঞান দিয়েছেন, হিকমা দিয়েছেন, এলম দিয়েছেন, সেইগুলো হলো যে আমি সারা জীবন যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি, ধ্যান করেছি এবং যে বিষয়গুলো আমি বিশ্বাস করেছি, অনুসরণ করেছি এবং অনুসরণ করি। এবং আমার কাছে মনে হয় যে আমি যে বিষয়গুলোতে সফলতা লাভ করেছি, এই বিষয়গুলো যদি আপনাদের নিকট বলি, তাহলে আপনাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন অনেক ক্ষেত্রে এটা উপকার হবে। তো সেই দিক থেকে আমার যখন ইউটিউব চ্যানেলটা ভালো চলছিল, তখন আমার একটা নিয়ত ছিল যে এটার যাকে বলা হয় সাবস্ক্রাইবার যদি 1 মিলিয়নের উপরে উঠে, তখন থেকে ধর্ম নিয়ে, কর্ম নিয়ে, ফিলসফি, মনোবিজ্ঞান নিয়ে, শিক্ষা নিয়ে, ইতিহাস নিয়ে, সাহিত্য, সংস্কৃতি নিয়ে আমি কথা বলব। যে বিষয়গুলো নিয়ে আমি আসলে সেই শৈশব থেকে পড়াশোনা করে আসছি, এর মধ্যে বিশেষ করে ইতিহাস আর কোরআন এবং হাদিসের, ইজমা এবং কিয়াসের অনেকগুলো বিষয়। এবং এই বিষয়গুলো নিয়ে আমার যে ধারণা এবং প্রচলিত যে ওয়াজ হয়, মাহফিল হয়, ইতিহাসের বর্ণনা হয়, তার থেকে কিছুটা ব্যতিক্রম, কিন্তু কারোর সঙ্গে বিতর্ক তৈরি করবে না। বিতর্ক তৈরি করবে না। আমি অনেকের সঙ্গে আলাপ আলোচনা করেছি বা করি ধর্ম নিয়ে, কর্ম নিয়ে, সংস্কৃতি নিয়ে। তো দেখা যাচ্ছে যে এই সমাজে যে সকল ইনফ্লুয়েন্সার রয়েছেন বিভিন্ন সেক্টরে, শিক্ষক হিসাবে যারা ইতিহাস পড়ান বা ওয়াজিন হিসাবে, শিক্ষক হিসেবে, উস্তাদুল আল্লাম হিসেবে যারা ধর্মকর্ম শিক্ষা দেন, তাদের অনেকের সঙ্গে বসেছি। বসার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার বক্তব্যগুলো অনেক ক্ষেত্রে দেখা গেল যে যারা এই ধর্মকর্ম করেন বা আলেম ওলামা রূপে সমাজে দায়িত্ব পালন করেন, তাদের ক্ষেত্রেও এটা সহায়ক শক্তি হতে পারে। অথচ এটাকে আমি লুকায়িত অবস্থায় রেখেছি এবং এত গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রকাশ না করে দৈনন্দিন তারেক রহমান সাহেব কী করলেন, খালেদা জিয়া কী করলেন, শেখ হাসিনা কী করলেন, এ সকল বিষয়াদি নিয়ে কথাবার্তা বলি। তো এরই প্রেক্ষিতে আজকে যে বিষয়টি নিয়ে বলব সেটা হলো তকদির। মানুষের তকদির কি করে মানুষকে কাঙ্ক্ষিত মাকামে নিয়ে যায়। তো এই বিষয়ের একটা উৎকৃষ্ট উদাহরণ রয়েছে। এটা পৃথিবীর একটা মশহুর ইতিহাস। আপনারা যারা জীবন সম্পর্কে খুব হতাশ হয়ে পড়েছেন এবং মনে হচ্ছে না এত কাজ করে কি হবে, অথবা যারা খুব অস্থিরতা দেখাচ্ছেন, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, বা যারা মনে করছেন যে আমি এখন যেটা পেয়েছি এটাই আমার সারা জীবনের প্রাপ্তি, তাদের জন্য দিল্লির অন্যতম সুলতান গিয়াসউদ্দিন বলবন, যিনি 1266 খ্রিস্টাব্দ থেকে 1286 অথবা 87 খ্রিস্টাব্দ পর্যন্ত 20 অথবা 21 বছর তিনি দিল্লির সম্রাট ছিলেন, সুলতান ছিলেন। তার আগে তিনি 20 বছর তিনি প্রধানমন্ত্রী রূপে দিল্লির সুলতান নাসিরউদ্দিন, বিখ্যাত, নিজ হাতে রান্না করতেন। অর্থাৎ তার গিয়াসউদ্দিন বলবনের জামাতা এবং দিল্লির কিংবদন্তির সম্রাট ইলতুৎমিশ, সুলতান ইলতুৎমিশ, সুলতানা রাজিয়ার বাবা। তো সেই ইলতুৎমিশের ছেলে নাসিরউদ্দিন, তারপর গিয়াসউদ্দিন বলবনের মেয়ের জামাই এবং সুলতানা রাজিয়ার ভাই, তার প্রধানমন্ত্রী রূপে কাম সম্রাট রূপে তিনি 20 বছর দায়িত্ব পালন করেছেন। ফলে রাজকর্মে তার দায়িত্বের যে সময়কাল, যে সিইও বা এক মানে একছত্র অধিপতি রূপে তার যে দায়িত্ব কর্তব্য পালনের ইতিহাস 40 বছরের। বোঝার চেষ্টা করুন। 40 বছরের আগে তিনি সুলতানা রাজিয়ার জামানাতে মানে
অন্যতম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। আর ইলতুৎমিশের জমানাতে তিনি তার যে প্রাসাদ রক্ষী, এখন যেমন এসএসএফ প্রধান, সেনাবাহিনী এসএসএফ প্রধান, তদ্রূপ ইলতুৎমিশের যে প্রাসাদের যে সেনাবাহিনী ছিল, রিজার্ভ ফোর্স ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসএফ বা পিজিআর এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এই বাহিনীর তিনি ছিলেন প্রধান। তার জীবনটা কিভাবে শুরু হয়েছিল সেই কাহিনী বলবো খুব সংক্ষেপে। গিয়াসউদ্দিন বলবন পারস্যের ইলখানি বংশের সন্তান। তো ইলখানি বংশটা হলো পারস্যের একটা নতুন বংশ। হালাকু খান আপনারা জানেন যে বাগদাদ দখল করেছিল, এবং বাগদাদ দখল করার পরে ইরাক, ইরান ওই এলাকাতে তার বংশধরেরা বহু বছর, শত বছর ধরে রাজত্ব করতেন, এবং পরবর্তীতে তারা সেই মুসলমান হয়ে যান পারস্যে, এবং তাদের এই রাজবংশের নাম হয় ইলখানি বংশ। পরবর্তীতে যখন পারস্যে সেই একছত্র আধিপত্য নষ্ট হয়ে যায় ইলখানি বংশের, তখন তারা ছোট ছোট, কোথাও জমিদার, কোথাও যাকে বলা হয় সুবেদার, কোথাও বাদশাহ, এইভাবে আজকের তুরস্ক, আজকের ইরান, আজকের ইরাক এবং মধ্যপ্রাচ্যে ইলখানি বংশের অসংখ্য পুরুষ তারা ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে এভাবে রাজত্ব চালাতেন। আর ওই সময়টিতে যাকে বলা হয় বিভিন্ন অসভ্য জাতি ওই অঞ্চলে আক্রমণ চালাতেন, আর মঙ্গল তারা তো নিয়মিত চুরি ডাকাতি করার জন্য ওই রাজ্যে আক্রমণ চালাতেন। এমনি শৈশবে, একেবারে শিশুকালে সেই যাকে বলা হয় গিয়াসউদ্দিন বলবন, তিনি এরকম মঙ্গলদের হাতে গ্রেপ্তার হন, এবং তার যে রাজ্য ছিল, কোথায় তিনি বসবাস করতেন, কী করতেন, ইন ডিটেলস পাওয়া যায় না। কেবলই মাত্র তিনি জানেন যে তিনি ইলখানি বংশের একজন রাজপুরুষ ছিলেন, বা রাজবংশ বা রাজরক্ত তার মধ্যে ছিল, কিন্তু তিনি সেই মঙ্গলদের হাতে বন্দী হন এবং মঙ্গলরা তাকে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে একজন দাস ব্যবসায়ী, তখন দাস ব্যবসায়ী যারা ছিলেন এটাকে অনেকটা ফার্মিংয়ের মতো, আজকে যেমন দেখা গেল গরুর ফার্ম, মুরগির ফার্ম, বা এই সেক্টরে যারা গরু লালন পালন করেন, ঠিক তদ্রূপ ওই সময়টাতে মানুষকে পণ্য হিসেবে মনে করা হতো। তো দাসেরা বা দাসের যারা মালিক, যারা ব্যবসা করতেন, তারা দাস বা দাসী যারা সুন্দরী ছিলেন তাদেরকে একভাবে লালন পালন করতেন, যারা সুন্দর ছিলেন তাদেরকে একভাবে লালন পালন করতেন। এর কারণ হলো ওই সময়টাতে সাধারণত সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট রূপে নারী এবং পুরুষদেরকে বিক্রি করা হতো। যারা সমকামী রাজাবাদশাহ ছিলেন তারা এরকম সুন্দর বালকদেরকে কিনতেন, আর যারা হেরেমে এরকম খুব সুন্দরী নারী খুঁজছেন তারা এভাবে দাস মার্কেট থেকে সুন্দরী মেয়েদেরকে কিনে নিয়ে আসতেন। তো এটা ছিল ফার্স্ট। সেকেন্ড থিং হলো যারা শিক্ষিত ছিলেন, দেখা গেল যে অনেক রাজাবাদশাহ তারা বিশ্বস্ত দাস দাসীদেরকে মন্ত্রী বানাতেন, নিজের ছেলেদের মতো লালন পালন করতেন, সেনাপতি বানাতেন। তো এরকমভাবে যে সকল বালক বা বালিকাদের ঠিক যে ধরনের গুণাবলী তাদের মধ্যে ছিল, যারা প্রতিষ্ঠিত দাসের ব্যবসায়ী তাদেরকে ওইভাবে শিক্ষিত করে, বড় করে, লালন পালন করে বিক্রি করতেন, যাতে করে বেশি মূল্য পাওয়া যায়। অনেকটা সেই আমাদের এই জমানাতে যেমন দেখা গেল উচ্চবংশীয় গরুর মতো, উচ্চবংশীয় গরুর মতো, ঠিক ওইরকম ওই মধ্যযুগে ওইরকম অবস্থা ছিল। তো গিয়াসউদ্দিন বলবনের যিনি মালিক, তিনি আসলে একজন ভালো মানুষ ছিলেন। তো তিনি এইভাবে ভালো ভালো 40 জন দাসকে তিনি একত্রে ট্রেনিং দিলেন। তাদেরকে রাজকার্য, যুদ্ধবিদ্যা, দর্শন, তারপরে ধর্মতত্ত্ব থেকে শুরু করে আজকের যুগে আমরা আধুনিককালে যে সকল বিষয় আমাদের স্কুল কলেজে আসলে এভাবে শিক্ষা দেওয়া হতো না। আগে মধ্যযুগে কিন্তু মানে ওয়ান ইন অল, মানে একজন বহুগুণে গুণান্বিত হতেন। যিনি ম্যাথমেটিশিয়ান তিনি ওয়াজ করছেন, যিনি কেমিস্ট তিনি ধর্মের তাফসীর করছেন, এরকম ছিল। আবার যিনি ধর্মপ্রচারক তিনি যুদ্ধের ময়দানে সেনাপতি। মানে জ্ঞান একজনের মধ্যে বহু জিনিস হয়ে যেত। তো সেই দিক থেকে যেটা হলো সেটা হলো গিয়াসউদ্দিন বলবন এবং তার সঙ্গে যে 40 জন যে পাঠশালাতে, শিক্ষা প্রতিষ্ঠানে তার মালিক তাদেরকে শিক্ষা দীক্ষা দিতেন, এরা সবাই ছিলেন
সর্ববিদ্যায় পারদর্শী, সর্ববিদ্যায় পারদর্শী। তো এই 40 জন দাস যখন বিক্রি করার উপযুক্ত পর্যায়ে চলে এলো, তাদেরকে অধিক মূল্য পাওয়ার জন্য সেই দাস ব্যবসায়ী দিল্লিতে নিয়ে আসলেন। এর কারণ হলো তখন সারা দুনিয়াতে দিল্লির সিংহাসন ছিল সবচেয়ে ধর্নাঢ্য, আকর্ষণীয়, এবং এখানেরকার যারা রাজাবাদশাহ ছিলেন তারা অধিক মূল্যে দাস দাসীদের কিনতেন। তখন দিল্লিতে মামলুকদের সাম্রাজ্য চলছিল, মানে দাস বংশ চলছিল। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবেক নিজে দাস ছিলেন এবং তার মেয়ের জামাই এবং কৃতদাস ছিলেন সুলতান ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। তো শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি রীতিমতো একজন অলি আল্লাহ ছিলেন, একজন যুদ্ধজয়ী সেনানায়ক ছিলেন। ভারতবর্ষের ইতিহাসে 5-6 জন সুশাসক যদি বলা হয় তার মধ্যে তিনি ছিলেন, এবং ভারতকে তিনি মঙ্গলদের হাত থেকে রক্ষা করেছিলেন। অসাধারণ, মানে ইলতুৎমিশের ইতিহাস পড়লে মানে কল্পনাই করা যায় না যে আমাদের এই ভারতবর্ষে এত বড় শাসক ছিলেন এবং আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে এত বড় মহান কোনো ব্যক্তি শাসক ছিলেন। যদি ইউরোপ হতো, আমেরিকা হতো, পাগল হয়ে যেত তারা তার চরিত্র চিত্রণের জন্য। তো সেই ইলতুৎমিশের দরবারে আসছেন 40 জন দাস নিয়ে। ইলতুৎমিশ সবাইকে মানে দেখলেন, নিজে পরীক্ষা নিলেন, ইন্টারভিউ নিলেন। তো এর মধ্যে 39 জন দাসকে তিনি কিনলেন, আর গিয়াসউদ্দিন বলবন সেই গ্রুপের মধ্যে ছিলেন। তাকে তার পছন্দ হলো না, তিনি বললেন যে না, আমি কিনবো না। তো যাই হোক, এখন সবার মধ্যে একটা কান্নার রোল, ওই 40 জনের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। দীর্ঘদিন 10-15 বছর তারা একসাথে পড়াশোনা করেছেন, একই রুমে থেকেছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই 40 জনের মধ্যে লিডার ছিলেন গিয়াসউদ্দিন বলবন। আর গিয়াসউদ্দিন বলবনকে ছাড়া এই 40 জনের যে দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতার 2 পয়সার মূল্য ছিল না। তারা বিচ্ছিন্নভাবে হয়তো দক্ষ ছিলেন, কিন্তু এই 40 জনকে একটা মানে গ্রুপ করে, টিম ওয়ার্ক করে যে কাজটি বলবন করতে পারতেন, এই কাজটি করার মতো ক্ষমতা ছিল না অন্য কারো। তো ফলে কি হলো, সবাই কান্না শুরু করলো, মালিকও কান্না শুরু করলেন। তিনি বাদশাকে বললেন যে আপনি এটাকে নিয়ে নেন। বাদশা নেবেন না, ইলতুৎমিশ নেবেন না, বললেন যে আপনাকে মাগনা দিয়ে দিলাম। বলে যে না, আমি মাগনাও নেব না। এর কারণ হলো যে গিয়াসউদ্দিন বলবন দেখতে সুন্দর ছিলেন না, ভালো ছিলেন না। তো ইলতুৎমিশ খুব রুচিশীল ছিলেন। তো তিনি চিন্তা করলেন এরকম 40 জন, সবাইকে 39 জন পছন্দ হয়ে গেছে, প্রাসাদে থাকবে, এত দাম দিয়ে তিনি কিনবেন। তো একজন লোককে দেখতে ভালো না, সকাল বিকাল তাকে দেখতে হবে, তো কাজেই আমি তাকে নেব না। তো এই অবস্থাতে সেই প্রকাশ্য রাজদরবারে দাঁড়িয়ে কৃতদাস গিয়াসউদ্দিন বলবন তিনি বললেন যে বাদশা আলমপনা, হুজুর আমি একটা কথা বলি। তো বলে যে হ্যাঁ বলো। আপনি এই যে 39 জন যে দাস কিনলেন, কার জন্য কিনলেন? তো বলে আমার জন্য কিনেছি, আমার সেবার জন্য কিনেছি। তো বলে যে আমি জানি যে আপনি আল্লাহ ভক্ত মানুষ, আল্লাহকে পছন্দ করেন। আল্লাহর ওয়াস্তে আর একজন দাসকে কি নেওয়া যায় না? 39 জন তো নিজের জন্য নিলেন, কেবল আল্লাহকে খুশি করার জন্য একজন দাস নেন না। এই একটা কথায় তিনি সঙ্গে সঙ্গে কনভিন্স হয়ে গেলেন এবং গিয়াসউদ্দিন বলবনকে তিনি নিলেন। এবং ওই যে 7 ডেজের মধ্যে ইলতুৎমিশ বুঝতে পারলেন যে কি জুয়েল তিনি নিয়েছেন, কি রত্ন তিনি পেয়েছেন। ফলে তার প্রাসাদে এই যে 40 জন দাসের যে একটা সিন্ডিকেট হলো, এই 40 জন দাসের উপর ভিত্তি করে ভারতের মামলুক রাজবংশ, সেই রাজবংশ প্রতিষ্ঠিত হলো। এবং দাসবংশের যে ইতিহাস, ঐতিহ্য, তার মধ্যে কুতুবউদ্দিন আইবেক, সুলতান ইলতুৎমিশ এবং গিয়াসউদ্দিন বলবন পুরো ভারতকে যে শেপ দিয়েছেন, আকার দিয়েছেন, আকৃতি দিয়েছেন, ইতিহাস তৈরি করেছেন, যার শুরুটা এই তকদিরের উপর নির্ভর ছিল। সেই তকদিরের সাথে কি করে গিয়াসউদ্দিন বলবনের চরিত্র, তার মেধা, তার দক্ষতা, অভিজ্ঞতা, এগুলো যদি বর্ণনা করতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু একটা কাহিনী বলে শেষ করব। তিনি অতিশয় সৎ ছিলেন, অতিশয় নিষ্ঠুর ছিলেন, নির্মম ছিলেন।
এবং এতটা শক্ত হাতে দিল্লির সিংহাসন তিনি চালিয়েছেন যে ভারতের ৫,০০০ বছর ইতিহাসের মধ্যে সবচেয়ে কঠোরতম শাসক এবং সবচেয়ে কঠোর এবং সফল শাসক হিসেবে গিয়াসউদ্দিন বলবনকে বর্ণনা করা হয়। আলাউদ্দিন খিলজি খুব কঠোর ছিলেন, কিন্তু এটার ধারাবাহিকতা ছিল না। সেই দিক থেকে গিয়াসউদ্দিন বলবন, তিনি মদ্যপান করতেন না, তার ব্যক্তিগত জীবনে কোনো কলঙ্ক নেই, হেরেম ছিল না বললেই চলে। আর অত্যন্ত কঠোর হাতে তিনি যে শাসন কার্য চালাতেন, ফলে কি হলো, তিনি যদি রাগ হতেন, বিক্ষুব্ধ হতেন, প্রকাশ্য রাজদরবারে দাঁড়িয়ে তার অনেক মন্ত্রী মিনিস্টার সঙ্গে সঙ্গে দাঁড়াইয়ে পেশাব করে দিত, কাপড় চোপড় নষ্ট করে ফেলতো, পায়খানা করে ফেলতো। এরকম ঘটনা দিল্লির ইতিহাসে রয়েছে। তো সেই মানুষটি একজন ক্রীতদাস থেকে কিভাবে এই পর্যায়ে আসলেন, সেই ইতিহাস আপনারা যদি জানেন, সেখানে ভাগ্যের নির্মম খেলাধুলা দেখতে পাবেন। আবার ভাগ্য কি করে একটি মানুষকে তার কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দেওয়ার জন্য সাজেস্ট করে যে যোগ্যতা অর্জন করো, দক্ষতা অর্জন করো, সুযোগ অর্জন করো, এটিও গিয়াসউদ্দিন বলবনের জীবন থেকে আপনারা জানতে পারবেন। যারা আগ্রহী পড়ে নেবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।